আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি 3 দিনের সফর শেষ করে আসতে না আসতেই বাংলাদেশে তিনি কি কাজ শুরু করে দিয়েছে, মানে অ্যাকশন শুরু করে দিয়েছে। কিসের অ্যাকশন? বাংলাদেশের প্রকৃত যে একটা বাহিনী আছে, সেনা বাহিনী, যেটা নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থার জায়গা, ভরসার জায়গা, তারা বর্তমান কি কাজ শুরু করে দিছে। আচ্ছা, এই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কি তার নিজের ইচ্ছা অনুযায়ী কিংবা দেশের জনগণের স্বার্থে তিনি কি এই কাজটা করতেছে? আসুন, তার আগে আপনাদেরকে আমি একটু পিছিয়ে নিয়ে যাই। 2 থেকে 3 দিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার এই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের কাছে একটা ফোন আসে যে আপনি যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনতে না পারেন এবং হিজবুত তাহরির জামাত শিবির জঙ্গিবাদীর যারা নাকি বর্তমান বাংলাদেশে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে, যেই জঙ্গিবাদীদের নাকি আপনার আওয়ামী লীগ 16 বছর দমন করে কিংবা শক্ত হাতে এদেরকে থামিয়ে রাখছিল, কিংবা আপনি বা এই অন্তর্বর্তীকালের সরকারের, আমার কথাটা তাহলে সত্যি হয়ে গেল। কি কথা? আপনার তার আগে আমি বলি যে আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য। ভূমিকাটা কি? বা আপনারা যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনতে না পারেন তাহলে জাতিসংঘ থেকে বাংলাদেশে আমরা সৈন্য পাঠাবো বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশের সাধারণ জনগণদের ভিতরে শান্তি বজায় আনার জন্য। ভাবতে পারেন? আমি এই ভিডিওতে বলছিলাম, অনেকে আমাকে ভুয়া বলছেন, ডাজন্ট ম্যাটার। যাই হোক, আমি সেই প্রসঙ্গ বাদ দিলাম। এখন কথা হচ্ছে, আমাদের এই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কিন্তু বারবার বলছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমান হুমকির মুখে। আমাদের বা আমার মাত্র 30,000 সৈন্য, আমি কি করব? এই দেশটাকে বাঁচাতে হলে সমস্ত রাজনৈতিক দলকে একত্রে এগিয়ে আসতে হবে বা বাংলাদেশের জনগণকে এগিয়ে আসতে হবে। সেনাপ্রধান বলে নাই, বলছে কি? এখন আসুন মেন পয়েন্টে। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি যখন নাকি আফ্রিকার 3 দিনের সফরে যায়, অনেকেই বলছে যে শেখ হাসিনাকে আপনার জুম্মার নামাজের পরেই দেশে ফিরিয়ে আনবে, এটা করবে সেটা করবে, মানে আওয়ামী লীগকে ধরার একটা কি পরিকল্পনা ছিল। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি যখন শুক্রবারে ফিরে আপনার তিনি একটা কি তদন্ত চালায় এবং সেই তদন্তের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীদের যারা নাকি অত্যাচার, মব জাস্টিস, থানা পুড়াইছে, গণহত্যা করছে, অস্ত্র লুটপাট করছে, এগুলা কারা করছে? আপনার এই অন্তর্বর্তীকালে সরকার বলছে যে আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনা বা পুলিশ বাহিনীর প্রতি জনগণের একটা ক্ষোভ ছিল, সেই জনগণই আপনার এই কাজগুলা ঘটাইছে। এই অন্তর্বর্তীকালে সরকার কিন্তু এই অস্ত্রগুলা উদ্ধার করার জন্য টোটালি ব্যর্থ হয়ে যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি টোটালি ব্যর্থ হয়ে যায়, একদম ক থেকে চন্ডবিন্দু চান অব্দি। এখন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তাকে যখন আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে ফোন দিয়ে এই ধরনের হুমকি দেয়, ঠিক সাথে সাথে কি কাজ, ওই যে একটা কথাই আছে না যে ঠেলার নাম বাবাজি, এই বাবাজিও বর্তমান ছেলেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে। কে ছেলে? আমরা হচ্ছে ছেলে, আর বাংলাদেশের সেনাপ্রধান হচ্ছে আমাদের বাপ মা, তাই তো ভাই? তারা তো দেশের বা আমাদের কি বলে জানের রক্ষা করে, দেশ রক্ষা করে। এখন আমাদের এই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি যখন শুক্রবারে ফিরে আপনার একটা তদন্ত চালায় যে আওয়ামী লীগের কিংবা এই পুলিশ বাহিনীদের উপরে যারা নাকি অত্যাচার করছে, থানা লুটপাট করছে, এই অস্ত্রগুলা বা এত অঙ্কের অস্ত্র গেল কোথায়? যখন নাকি ভাই এই তদন্তটা চালায় তখন বের হয়ে আসে যে সমস্ত অস্ত্র লুটপাট করছে হিজবুত তাহরির জামাত শিবির এবং এই শিবির এর যে সভাপতি মেন, এর কক্ষে এতগুলো অস্ত্র পাওয়া যায়। ভাবতে পারেন? সার্জিস কিন্তু একটা কথা বলছিল যে এই কুঠা আন্দোলনে অন্যতম একজন মাস্টার মাইন্ড হচ্ছে এই ছাত্র শিবির। সত্য কখনোই লুকায় থাকে না। এক্স্যাক্টলি সার্জিস, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে সত্য কখনোই লুকায় থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসতেই হবে। এটাই কি আপনার প্রকৃতির নিয়ম। সার্জিস আলম, আপনি বা আপনারা যারা নাকি জঙ্গিবাদী, বাংলাদেশে আপনারা একটা জঙ্গি হামলা
করাইছেন এবং সাধারণ শিক্ষার্থীদের আপনারা মারাইছেন, আপনারা এদের জানের উপর দিয়ে আপনারা সরকার গঠিত করতেছেন। এবং বা এখন আমরা পরিষ্কার হয়ে গেলাম যে এই ছাত্ররা কিংবা এই সমন্বয়করা বা এই সমন্বয়কদের ভিতরে যারা নাকি মেন মাস্টার মাইন্ড, কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, যারা নাকি মেন মাস্টার মাইন্ড এবং এই ছাত্র শিবির, হিজবুত তাহরির, জামাত শিবির, জামাত, এরা যে কত বড় জঙ্গিবাদী এটাই কিন্তু প্রমাণ হয়ে যায়। আমাদের বাংলাদেশে কিংবা যে নাকি অস্ত্র বেচে তার যে গুদাম, মানে অস্ত্রের গুদাম, একটা অস্ত্রের গুদামেও ভাই এত অস্ত্র মনে করেন থাকে না যত অস্ত্র পাওয়া গেছে এই শিবিরের মনে করেন মেন যে সভাপতি আছে সভাপতির মনে করেন কক্ষ করে। কল্পনা করা যায় এরা কত বড় জঙ্গি। হ্যাঁ, তাহলে আমেরিকা থেকে যেই বার্তাটা দেয়, মধ্যরাতে পেন্টাগন থেকে যে ফোন আসে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আপনাকে দ্রুত ফিরিয়ে আনতে হবে, হিজবুত তাহরির, জামাত শিবির জঙ্গিবাদীদের আপনাকে কি এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনী কিংবা থানা লুটপাট যে বাজারা করছে এদেরকে বা এটাকে আপনি দ্রুত আকারে আইনের আওতায় আনতে হবে। কি বলছে না, বলছে কিনা, ওই যে বললাম ঠেলার নাম বাবাজি এবং আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান তিনি কি দ্রুত আকারে অ্যাকশন শুরু করে দেয়। এই আপনার দেখবেন এই বর্তমান পিনাকি বা ইলিয়াস এরা ইদানিং দেখবেন যে কথা বলে অনেক নিয়ম হয়ে কথা বলবে, দেখবেন এক একটা কথার মার পেঁচে এমন ভাবে ফালাবে আপনি অবাক হয়ে যাবেন। মানে মিথ্যার মিথ্যা মিথ্যা, মানে মিথ্যার মাস্টার মাইন্ড যাকে বলে। আর আমাদের বাংলাদেশের বর্তমান যত কটা মিডিয়া আছে সমস্ত মিডিয়া এই অন্তর্বর্তীকালে সরকারের গোলাম হয়ে গেছে, এদের বিচারও বাংলার মাটিতে হবে। এখন আসুন, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এখন সেনাবাহিনী বিশেষ একটা ভূমিকায় আছে। অন্যদিকে আপনার এই কি বলে এই ডক্টর ইউনূস তার অবস্থা বা তার সরকারের অবস্থা খুবই করুণ অবস্থা। কি করুণ অবস্থা, এখন এই অন্তর্বর্তীকালে সরকার আপনার কি বলে এই ইন্ডিয়ার সাথে ভালো একটা সুসম্পর্ক রাখার জন্য ব্যাকুল হয়ে গেছে। অনেকে আমাকে, যদি আমি এই প্রসঙ্গে কথা বলি, অনেকে আমাকে ইন্ডিয়ার দালাল বলেন। ডাজেন্ট ম্যাটার ভাই, আমি কারো দালালি করতেছি না, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। আমার দেশকে নিয়ে যদি ইন্ডিয়া কথা বলে আমি ইন্ডিয়াকেও ছেড়ে কথা বলবো না। কিন্তু আপনাকে বা আমাদেরকে মনে রাখতে হবে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। কোন স্বাধীনতা? ৭১-এর স্বাধীনতা। এই ৭১-এর স্বাধীনতা কিন্তু ইন্ডিয়ার ইন্দিরা গান্ধীর অশেষ বা অন্যতম একটা ভূমিকা ছিল। এটা কিন্তু মিথ্যা বা এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। কাজেই ইন্ডিয়া হচ্ছে আমাদের বন্ধুত্বপূর্ণ একটা দেশ, আর এই বন্ধুত্বপূর্ণ দেশটাকে যারা নাকি শত্রু ভাবে তারা কি প্রতিনিয়ত হুমকি দমকি দিয়ে যাচ্ছে। এবং যারা নাকি পাকিস্তানি বীজ, পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা কি ইন্ডিয়াকে প্রতিনিয়ত হুমকি দেয় বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখার কি তারা কি টোটালি না বা আপনার এই ধরনের একটা গুঞ্জন কিন্তু তারা ছড়ায় ভাই। আমি সেই প্রসঙ্গে কথা বলতেছি না। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে আরো একটা কথা বলি। এই রমজান মাসেও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে অশেষ বা অন্য রকম একটা পরিবর্তন আসতে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে জয় বাংলা, দেখবেন ওই যে ১৯৭১ সালে যখন পাক বাহিনীদের জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে এদেরকে বিতাড়িত করছে, হ্যাঁ, নিরীহ কুত্তার মতো, দেখবেন ইনশাআল্লাহ রমজান মাসের ভিতরেই কাজ শুরু বা স্বয়ং সম্পন্ন হয়ে যাবে। বর্তমান আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী তারা কি আগের ভূমিকায় বর্তমান ফিরে আসছে। অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকারের শুরু কি নরম বা আপনার মোমের মতো গলে গলে মনে করেন তুলমুলো হয়ে মনে করেন পড়া শুরু করছে। অন্যদিকে এই সমন্বয়ক বা উপদেষ্টারা এদেরও পতন আপনার ঘনিয়ে আসছে। ইনশাল্লাহ দেখতে পারবেন বাংলাদেশে এই জঙ্গিবাদীদের অতি দ্রুত দেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হবই হব ইনশাল্লাহ। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই, জয় বাংলার জয় হবেই হবে ইনশাল্লাহ। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।